ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। আমার বিশ্বাস 6 মাস পর তোমার আর প্রবলেম থাকবে না ইংরেজি গ্রামার অংশ নিয়ে, এটি আমার দৃঢ় বিশ্বাস। লেগে থাকো ইনশাআল্লাহ। ওকে, সো আমার সঙ্গে যারা নতুন যুক্ত হয়েছো ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও যে কারা কারা নতুন যুক্ত হয়েছো। নিউ লিখে দাও, তাহলে বুঝতে পারবো। শুরু করছি আজকের আয়োজনটি। প্যারালালিজম। প্যারালালিজমের বাংলা অর্থ যেটা দাঁড়ায় সেটি হচ্ছে সমান্তরাল অথবা হচ্ছে সমান। তো এখানে একটি বিষয় বলি, আসলে সমান্তরাল এটি বিশেষণ হয়ে যায়, এটির আসলে বিশেষ্য বা নাউন যেটি বাংলা অর্থ হবে সেটি হচ্ছে সমান্তরালতা। তাই তোমরা একটু কারেকশন করে নাও, সমান্তরালতা। ওয়েল, আমরা আজকে সমান সমান বিষয় নিয়ে কথা বলবো। একটি সেন্টেন্সের দুটো অংশ, দুইটা দিক সমান সমান কিভাবে হয়, কোন সূত্র অনুসরণ করতে হয়, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো মূল আয়োজনটি শুরু করার পূর্বে তোমাদের জানানো দরকার যে পরীক্ষায়, তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসলে কিভাবে আসতে পারে। লেটস সি। আমি একটু টেস্ট দিচ্ছি এবং সেটার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি যে সঠিক আনসারটা তোমরা কে কী দিচ্ছ। বিগত বছরে আসা প্রশ্ন লাইক এরকম: দ্য লেডি উইল ওয়াশ দ্য ক্লথস, ওকে, iron the shirts and ... like this furniture. ওকে, একটি কোয়েশ্চেন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে তোমরা যেটা শিখতে চলেছো বা তোমাদেরকে যেটি শেখানো হবে সেটি আসলে প্রয়োজনীয়তা কী বা কীভাবে পরীক্ষা আসে। সো অপশানে বলা হচ্ছে লাইক দিস: ডাস্টিং, ওয়েল, বি নাম্বার ডাস্টেড, সি নাম্বার ডাস্ট, ডি নাম্বার হ্যাভ ডাস্টেড। এই হলো একটি কোয়েশ্চেন, তোমরা ট্রাই করো। আমি এখনও তোমাদের তেমন কিছুই শেখাইনি, জাস্ট একটি ছোঁয়া দিচ্ছি যে প্যারালালিজম বিষয়টি কী, কীভাবে কোয়েশ্চেন হতে পারে এই বিষয়টা। দ্য লেডি উইল, আচ্ছা ডাবল এর লাগবে, দ্য লেডি উইল ওয়াশ দ্য ক্লথস, আয়রন দ্য শার্টস অ্যান্ড ... ফার্নিচার। সো সম্ভাব্য রাইট আনসার তুমি কী দেবে? এবং যারা বিগত সময়ের কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করেছো তারা কিন্তু চিনতে পেরেছো যে কোথাও না কোথাও এই কোয়েশ্চেনটা তোমরা কোনো না কোনো সময় দেখেছো। আমি রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেকেই রাইট করেছো। দ্য লেডি উইল ওয়াশ দ্য ক্লথস, মহিলাটি, ভদ্র মহিলাটি ক্লথস বা কাপড়গুলো কী করবে? ধৌত করবে ফিউচার। আয়রন দ্য শার্টস, শার্টগুলোকে ইস্ত্রি করবে, আয়রন করবে। অ্যান্ড অবশ্যই আমরা বলবো, যেহেতু উইলের পরে এখানে ভার্বের বেস ফর্ম, এখানেও ভার্বের বেস ফর্ম, সুতরাং অ্যান্ডের পরেও হবে ভার্বের বেস ফর্ম। সুতরাং রাইট উত্তর হবে সি নাম্বার। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে রাইট উত্তর করতে পেরেছো। দেখো, তোমরা নিজেরাও খেয়াল করো, সবাই যে সঠিক উত্তর দিয়েছে তা কিন্তু নয়, অনেকে ভুল ভালো দিয়েছে, তাদেরকে অবশ্যই কারেকশান করে নিতে হবে এবং ব্যাপারটা বুঝতে হবে। এইটি হলো প্যারালালিজম, যে যদি কোনো বাক্যতে বেসিক্যালি আমি প্রথমত 3টি শব্দের কথা বলবো, অ্যান, বাট এবং অর। আরও অনেকগুলো শব্দ তোমরা দেখতে পাবে। যদি কোনো সেন্টেন্সে অ্যান, বাট, অর দেখতে পাও, এখানে অনেকগুলো দেওয়া আছে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত পরে বলছি। অ্যান, বাট, অর তুমি যদি কোথাও দেখতে পাও, তাহলে প্রথম অংশ যেই স্ট্রাকচারে হবে, অ্যান পরবর্তী এই যে অ্যান্ড, রাইট? সো অ্যান পরবর্তী স্ট্রাকচার বা শব্দটিকে আগের মতোই হতে হবে। এটির নামই হচ্ছে প্যারালাল করা বা সমান্তরাল করা, আর সেখান থেকে এসেছে প্যারালালিজম বা সমান্তরালতা। বুঝতে পেরেছো? সো অ্যান্ড, বাট, অর এর আগে পরে হবে সমান সমান। তো সেই জন্যই বেসিক্যালি অ্যান্ডের পরে এখানে হয়েছে ডাস্ট। সো বাংলাটা একটু বলে দিই: দ্য লেডি উইল ওয়াশ দ্য ক্লথস, কাপড় পরিষ্কার করবে ভদ্রমহিলাটি, শার্টসগুলো বা জামাগুলো আয়রন করবে, অ্যান্ড ডাস্ট ফার্নিচার, ফার্নিচারটা পরিষ্কার করবে, ধুলাবালি ছিল সেটা ধুয়ে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে এইটুকু রাইট উত্তর দিয়েছো। সো এই নোটটুকু ফার্স্টে করে রাখো, এটি খুব ইম্পর্টেন্ট একটি নোট। এবং সেই নোটটা হলো অ্যান, বাট, অর ইজ ইকুয়াল টু প্যারালালিজম। ঠিক আছে, এটি থাকলেই হয় প্যারালালিজম। তো মূল আয়োজনের ছোঁয়াটা আই হোপ তোমরা বুঝে ফেলেছো, বুঝে নিয়েছো যে আসলে প্যারালালিজম বিষয়টা কি, দুই পাশে সমান সমান। তো মূল আয়োজনটি শুরু করার পূর্বে প্যারালালিজম নিয়ে বেশ কিছু কথা বলা দরকার। আচ্ছা, আমি যদি বলি হোয়াট ইজ দ্য নাউন অফ প্যারালালিজম, ওকে,
কয়েকটি প্রশ্ন করব আমি, দেখি তোমরা কতজন এটির আনসার দিতে পারছো। হোয়াট ইজ দ্য নাউন অফ, এটির মধ্য দিয়ে অনেক কিছু জানতে পারবে, কয়েকটি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি বললাম হোয়াট ইজ দ্য নাউন অফ প্যারালালিজম। নেক্সটে আমি বললাম হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ প্যারালালিজম। আরেকটিতে বললাম হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ প্যারালালিজম। তোমাদের সময় শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, আরেকটি লাগবে না, সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব। দেখা যাক কে কোন আনসারটা দিচ্ছ। 1 2 3 4। অনেকের মনে হতে পারে যে স্যার আপনি মূল আলোচনা থেকে একটু বাইরে চলে গেলেন। ব্যাপারটি আসলে এরকম নয়। আসলে আমরা কিন্তু ভুলটা ওইখানেই করি, যে টু দ্য পয়েন্ট বলতে কি বোঝায়, আসল জিনিসটা কি সেটা আসলে অনেক সময় আমরা আবিষ্কার করতে পারি না। আর এই কারণে যেটা হয় যে পরীক্ষাতে হঠাৎ করে সেই জিনিসটি এসে যায়, তখন আমরা ধরা খেয়ে যাই। অথচ আলোচনা করার সময় একটু বললেই কিন্তু জিনিসটা আমাদের নখদর্পণে বা কন্ট্রোলে চলে আসে। দেখা যাক তোমরা কতজন এটি সঠিক আনসার দিতে পারছো। সো প্রথমটা প্যারালালিজমের নাউন বলতে হবে, পরেরটাই অ্যাডজেক্টিভ বলতে হবে, অ্যাডভার্ব বলতে হবে এবং ভার্ব বলতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটি লেসন। দেখা যাক। আর যারা খুব বেশি চালাক তারা কিন্তু যেটা করছে, ডিকশনারি খোঁজা শুরু করেছে যে স্যারকে আমি একটি সাকসেসফুল কমেন্ট উপহার দেব যেন আমার আনসারটা হয় এবং স্যার যেন আমার নামটা বলে। বিশ্বাস করো, তোমরা আমার সঙ্গে যারা ক্লাস করছো, আমি অবশ্যই তোমাদের নাম নিয়ে তোমাদেরকে কখনোই খুশি করতে হয়তো বা পারবো না। বিকজ আমার ক্ষেত্রেও তোমরা তাই দেখেছো যে তোমাদের বিশেষ কোনো প্রশংসায় আমি খুশি হই না। ঠিক একই কারণে ওই একই রকম আদর্শ নিয়ে তোমরা অনুধাবন করবে যে শুধু শুধু তোমাদেরকে খুশি করার জন্য তোমার নামটা আমি কখনোই নেব না। তোমার ভেতরে যদি কিছু থাকে এমনি সেটা অটোমেটিক্যালি সেই সৌরভ সবার মাঝে ছড়িয়ে যাবে। সুতরাং দয়া করে না পারলে ব্ল্যাঙ্ক রাখো, ফাঁকা রাখো, কিন্তু কোনোভাবেই লাইক কোনো কিছু সার্চ করা, ডিকশনারি হেল্প নিও না। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু দেখে নিই রাইট উত্তরটা কে কী হচ্ছে, কে কী দিয়েছ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্যারালালিজমের নাউন কি ইজ ইকুয়াল টু, প্রথম কথা হচ্ছে যেহেতু আমি প্রথম দিকেই বলেই দিয়েছিলাম যে সমান্তরালতা, তা যখনই কোনো বাংলায় তা বলা হয়, জটিলতা, কঠিনতা, সমান্তরালতা যখনই তায়ের মতো অর্থ হবে শব্দটি কিন্তু নাউন। তার মানে প্যারালালিজম শব্দটি কিন্তু জন্ম থেকেই নাউন। এবং ইজম যদি কোনো শব্দের শেষে থাকে এই সাফিক্সটি, তাহলে কিন্তু নাউন হয়ে যায়। আমি আবার রিপিট করছি, কোনো শব্দের শেষে যদি আইএসএম, কোনো শব্দের শেষে যদি আইএসএম এই বৈশিষ্ট্যটি থাকে তাহলে কিন্তু সেটা নাউন হয়ে যায়। এবং মজার বিষয় হচ্ছে প্যারালালিজমের আরেকটি নাউন রয়েছে এবং সেই নাউনটা হলো প্যারালাল, অর্থাৎ এইটুকু হচ্ছে আরেকটা নাউন। তাহলে দুটো নাউন, পার্থক্যটা বলে দিই। প্যারালালিজম মানে হচ্ছে সমান্তরালতা, আর প্যারালাল মানে হচ্ছে তুলনা। মনে থাকবে, প্যারালাল মানে হচ্ছে তুলনা। তাহলে নাউন কয়টি পেলাম? দুইটি পেলাম। কিছুই নাই, আজকে দেখার পরে একটু দেখে রেখো, মনে রেখো, তাহলেই হয়ে যায়। সো প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ প্যারালালিজম। প্যারালালিজমের অ্যাডজেক্টিভটা কি? প্যারালালিজমের অ্যাডজেক্টিভ হচ্ছে প্যারালাল। প্যারালাল, যেটিকে আমরা বলবো এবার সমান্তরাল। ঠিক আছে? সো প্যারালালিজম মানে হচ্ছে সমান্তরালতা, আর প্যারালালিজমের অ্যাডজেক্টিভ হচ্ছে প্যারালাল, যার বাংলা অর্থ হচ্ছে সমান্তরাল, যেটা কিনা এখানে হয়েছিল, আমি একটু কারেকশন করে দিলাম। ওকে, অ্যান্ড নেক্সট 3 নম্বরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ প্যারালালিজম। সো প্যারালালিজমের অ্যাডভার্বটা কি? এনিবডি? আচ্ছা, সো এটাও হচ্ছে প্যারালাল, অর্থাৎ এটার অ্যাডভার্বও হচ্ছে প্যারালাল। কোনো পার্থক্য নেই, শুধু বাংলাটা একটু জেনে রাখা দরকার। যখন প্যারালাল কোনো বাক্যতে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে, তার বাংলা অর্থ হবে সমানভাবে। সো প্যারালাল যখন অ্যাডভার্ব হচ্ছে, বাংলা হবে সমানভাবে, আর সমানভাবে অর্থ হলেই সেটি হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, অ্যান্ড হোয়াট ইজ দ্য ভার্ব অফ প্যারালালিজম। প্যারালালিজমের ভার্ব কি? প্যারালালিজমের ভার্ব হচ্ছে প্যারালাল, অর্থাৎ প্যারালাল নিজেই হচ্ছে ভার্ব। একটা মজার বিষয় তোমরা লক্ষ্য করেছো সবাই, আমি কেন আসলে এই ব্যাপারটি বোঝানোর চেষ্টা করছি, বিকজ নাউন বলো, অ্যাডজেক্টিভ বলো, অ্যাডভার্ব বলো অথবা ভার্ব বলো, প্রত্যেকটি কিন্তু একই রকম, রাইট? সো প্যারালাল মানে কি? এখানে সমান করা, বাংলাটা বলে দিলাম। ভার্ব হলে সমান করা, আর প্যারালাল যখন অ্যাডভার্ব হবে সমানভাবে, প্যারালাল যখন অ্যাডজেক্টিভ হবে সমান্তরাল, আর প্যারালাল মানে কি? তুলনা, আর প্যারালালিজম মানে কি? সমান্তরালতা, রাইট? ব্যাপারটা খুবই ফানি, খুবই মজার, সেই জন্য কিন্তু আমি সবগুলো দেখিয়ে দিলাম।
যে একবার দেখলেই এটি তোমার নজরে আসবে, আর বলা যায় না পরীক্ষায় কোনো না কোনো দিন একদিন যদি এসে যায় হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ প্যারালালিজম, রাইট? সো দিয়ে ফেললে ব্যাপারটি এরকম। তো আরেকটি টেস্ট দিই, কারণ এই জিনিসটি জানা খুব খুব দরকার। দেখি তোমরা কতজনে রাইট উত্তর দিতে পারছো। মন খারাপ করা যাবে না যে প্যারালালিজম শুরু হলো না, এ কি চলছে না, এরকমটা নয়। আমরা মূল আয়োজনে প্রবেশ করছি এটা দিয়েই। ওকে, সো ইট ইজ প্যারালাল, fill in the gap this. এই fill in the gap-এ আমি প্রিপোজিশন কি বসাবো? for, to, a, b, c, like with, d নাম্বারে দিলাম b প্লাস c। ওকে, ঝটপট একটু জানাও দেখি যে সম্ভাব্য রাইট আনসার তোমরা কি দেবে। ইট ইজ প্যারালাল ডট ডট দিস, ঝটপট একটু আমাকে জানিয়ে দাও। অ্যান্ড যেহেতু তোমাদেরকে এই বিষয়টা শেখালাম, এই বিষয়টার উপর ভিত্তি করে আমি একটা টেস্ট দিতে চাই। এইগুলোর উপর ভিত্তি করে আমি একটি টেস্ট দিতে চাই। আই মিন টেস্ট হচ্ছে দুইটি। ওকে, সো আরেকটি টেস্ট দিচ্ছি, দেখা যাক। ড্র like this বললাম যে it would be easy to draw a parallel between these two systems, SYSTEMS systems। একটু বলো দেখি এই বাক্যতে আমি যেখানে প্যারালালিজম ইউজ করেছি সেই প্যারালালিজমটা কি? আই মিন এটা কি নাউন? অপশান বি এটা কি অ্যাডজেক্টিভ? অপশান সি এটা কি অ্যাডভার্ব? অপশান ডি নাকি হচ্ছে ভার্ব? দ্রুত, তোমাদের সময় শুরু হয়ে গেছে, বা তোমরা ট্রাই করো। ভবিষ্যতে তোমরা যখন চাকরির পরীক্ষাগুলো দিতে যাও বা দেবে, আমার মনে হয় না যে এর থেকে বেশি কঠিনতম প্রশ্নগুলো হয়। আচ্ছা, তোমরা কি কেউ মন খারাপ বা বিরক্ত ফিল করছো নাকি যে স্যার আপনি প্যারালালিজম শেখাতে সেগুলো কি শেখাচ্ছেন? মনে করে দেখো বা ভেবে দেখো, আমি কিন্তু প্যারালালিজমের বাহিরে যাইনি, সবগুলোই প্যারালালিজম। ওকে, সো রাইট আনসারটা দেখে নাও। ইট ইজ প্যারালাল, রাইট উত্তর হচ্ছে বি প্লাস সি। অর্থাৎ প্যারালালের পরে টুও হয়। ইট ইজ প্যারালাল টু দিস, মানে এটা সমান ওটার মতো, মানে ওইটার সাথে অনেকটা মিল রয়েছে, সমান সমান। সো প্যারালাল টুও হতে পারে, প্যারালাল উইথও হতে পারে, বোথ আর কারেক্ট। সো সব দিক থেকে আমরা ডি নাম্বারটাকে চুজ করছি, বোথ বি প্লাস সি। জাস্ট দেখে রাখলে হয় যে প্যারালালের পরে টু বসে অ্যান্ড ডেফিনেটলি উইথ বসে। আর নিচেটায় আসি আমরা, ইট উড বি ইজি টু ড্র আ প্যারালাল বিটুইন দিস টু সিস্টেমস। ওকে, সো প্রশ্ন হচ্ছে প্যারালালকে আমি কি বলবো? খুবই জটিল একটি অবস্থা, কারণ প্যারালালকে কিন্তু আমরা একই রূপে নাউন দেখেছি, ভার্ব দেখেছি, অ্যাডজেক্টিভ দেখেছি, অ্যাডভার্ব দেখেছি, ব্যাপারটা এরকম না? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, যখন আমি আর্টিকেল নিয়েছি বা ডিটারমিনার নিয়েছি, এর আগের ক্লাসে আমি অনেকবার বলেছি তোমাদের, সেটি হলো যে আর্টিকেল বা ডিটারমিনারের পরে যখন বসে শব্দটির নাম হয়ে যায় নাউন, রাইট? এটা কিন্তু প্রেপোজিশন। সো এখানে যদি এটা নাউন হতো তাহলে আমি এটাকে অ্যাডজেক্টিভ বলতাম, কিন্তু এটা তো প্রেপোজিশন, সুতরাং এই অংশটা আলাদা। এটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট, এটা আলাদা। সুতরাং ডিটারমিনারের পর যখন একটি শব্দ বসে তখন শব্দটি কি হয়ে যায়? নাউন হয়ে যায়। ওয়েল, সুতরাং ইট উড বি ইজি টু ড্র আ প্যারালাল, এটিকে নেওয়া, টেক, ড্র মানে এখানে টেক, সমান করে নেওয়া, এই দুটো সিস্টেমের মধ্যে খুব বেশি সহজ হবে। এই দুটো পদ্ধতির মধ্যে এটিকে সহজ করে নেওয়া খুব বেশি মানে সহজ হবে, সমান্তরাল করা এই ব্যাপারটি খুব বেশি সহজ হবে। তো এখানে আমরা এটাকে কি বলছি? নাউন বলছি। তো বেস্ট হবে আমার মনে হচ্ছে, তোমাদের মনে চাচ্ছে যে স্যার আরেকটি এক্সাম্পল দিয়ে দুটিকে তুলনামূলকভাবে দেখান, রাইট?
দেখা যাক, এই এক্সাম্পলটা দিলে মেবি তোমরা সবাই ধরে ফেলতে পারতে। আমি যদি এরকম বলতাম যে ড্র আ প্যারালাল স্ট্রাকচার, আচ্ছা লাইন। এইবার যদি আমি প্যারালালে আন্ডারলাইন করি এবং তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এইটার নাম তোমরা কি বলবে, আর অপশান যদি আমি উপরেগুলোই দিই, তাহলে আমি তো শিওর তোমরা একেবারে ইজিলি এটা সঠিক আনসার দিতে পারবে। ড্র আ প্যারালাল লাইন, সমান লাইন আঁকো। আশা করি এবার বুঝতে পেরেছো যে ঘটনাটি কোথায় ঘটেছে। সেটি হলো যে এখানে যখন আর্টিকেল রয়েছে এবং পরে যখন নাউন রয়েছে, তুমি নিশ্চিত হয়ে যাও মাঝের শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কি মনে নেই? আমি অনেকবার এই কথাগুলো তোমাদের বলেছি, আর্টিকেল বা ডিটারমিনার, আমি আর্টিকেল বলছি। সো আর্টিকেল প্লাস পরের শব্দটি অ্যাডজেক্টিভ এবং সবার শেষের শব্দটি হচ্ছে নাউন। ওয়েল, এই হলো স্ট্রাকচার। আমি একটু অন্য কালার করে দিই। ওকে, সো দেখো এই প্যারালালের অবস্থা দেখো আর এইটার অবস্থা দেখো। অনেকের মনে হতে পারে স্যার এখানেও আর্টিকেল এখানেও আর্টিকেল। হ্যাঁ বাবা, আর্টিকেল তো রয়েছে, কিন্তু এবার খেয়াল করে দেখো পরের শব্দটি নাউন, কিন্তু এটি অ্যাডজেক্টিভ, কেননা পরের নাউন রয়েছে। আর এইটা কিন্তু নাউন নয়, এটি নাউন হলে কিন্তু এটার নাম অ্যাডজেক্টিভ হবে, আমি কিন্তু বলেই দিয়েছি আগে। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে রাইট উত্তর করেছো। এবার আমাকে তোমরা বলো যারা আমার সঙ্গে লাইভে ক্লাস করছো বা যুক্ত হয়েছো, আলোচনা বুঝতে পারছো কি না, ঠিকঠাক আছে তো সব কিছু? শুরু করছি এবার সে আলোচনা প্রত্যাশিত প্যারালালিজম। এখন দেখো তোমাদের কাছে প্যারালালিজম শব্দটি অনেক বেশি আপন মনে হচ্ছে, আর ইংরেজি শেখার ক্ষেত্রে এটি হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, বড় প্রতিবন্ধকতা। যখন আমরা কোনো লেসন নিয়ে কথা বলি, কোনো এসে কম্পোজিশন পড়ি, সেটির অনেক কিছু বুঝতে পারি না, বিকজ সেই শব্দটা সম্পর্কে, তার উৎপত্তি সম্পর্কে আমরা অতটা ধারণা রাখি না। তো প্যারালালিজম বিষয়টা এবার আমি তোমাকে চিনিয়ে দিয়েছি, এটা সম্পর্কে তুমি অনেকটাই জেনেছো। দ্যাটস ওয়াই এবার তোমার কাছে বিষয়টা খুবই আনন্দদায়ক হবে। সো প্যারালালিজম কি? একটি বাক্য কিছু কনজাংশন, কিছু কনজাংশন, এখানে কনজাংশনের দুটো ধরন রয়েছে। একটি হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, মানে সিঙ্গেল সিঙ্গেল কোঅর্ডিনেট কনজাংশন, সিঙ্গেল সিঙ্গেল। আর কিছু কিছু কনজাংশন রয়েছে দুটো করে, সো ডট ডট অ্যাজ ডট ডট অ্যাজ, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো। তো বেসিক্যালি ইজটাকে আমি কনজাংশনের ভেতর নেব না, এটাকে আমি একটু অন্য কালার করে দিই। অ্যান্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, দেন, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। কি কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন। আর ডট ডট দিয়ে মানে দুইটা করে একসাথে থাকবে, মানে একটা থাকলে আরেকটা থাকতে হয়, রাইট? এগুলোর নাম হচ্ছে পেয়ার কনজাংশন, এগুলোর নাম হচ্ছে পেয়ার কনজাংশন অথবা কোরিলেটিভ কনজাংশন, পেয়ার কনজাংশন। থ্যাংক ইউ সো মাচ, এই যে অনেকেই কমেন্ট করা শুরু করেছো। ওকে ফাইন, সো আমি একটু রেড করে দিই। আর এর মাঝে এটি আসলে একটি ভার্ব, এই ভার্বটাও কিন্তু অনেক সময় প্যারালাল করে স্ট্রাকচার। ওকে, সো আমি যদি শর্টকাটে একটি গ্রাফ আঁকি এবং সেই গ্রাফটা হচ্ছে এরকম যে এখানে কিছু কনজাংশন, তোমরা একটু খেয়াল করে দেখো, ডট ডট এবং হচ্ছে ডট ডট। কিছু বুঝতে পারছো কিনা দেখো, এই শব্দগুলো যেখানে থাকবে তার আগে কিছু শব্দ থাকবে এবং পরে কিছু শব্দ থাকবে। এই কিছু কনজাংশনের ভিতরে যখনই থাকবে তখন এই পাশেও যা হবে এই পাশেও তা হবে। উদাহরণস্বরূপ বলি, এই পাশে যদি হয় ভার্বের বেস ফর্ম, সরি মিসিং হয়ে গেল, আচ্ছা লাইক ধরো কথার কথা, এই পাশে যদি হয় ভার্বের বেস ফর্ম, রাইট? তাহলে তুমি নিশ্চিত থাকো এই পাশে হবে ভার্বের বেস ফর্ম। এই পাশে যদি কোনোভাবে হয় ভার্বের পাস্ট টেন্স, ওই যে কিছু শব্দ কিন্তু অবশ্যই মাঝে থাকবে, তাহলে এ পাশে হবে ভার্বের V2 বা পাস্ট ফর্ম। এ পাশে যদি কোনো একটি অ্যাডজেক্টিভ থাকে, রাইট? নো, আচ্ছা, সো অ্যাডজেক্টিভ থাকে, সেইটা অনুসরণ করে পরবর্তীতে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এই পাশে যদি কোনোভাবে নাউন ফ্রেজ থাকে, এনপি নাউন ফ্রেজ থাকে, তাহলে এই পাশেও কি হবে? নাউন ফ্রেজ হবে। আশা করি এইটুকু বুঝে নিয়েছো যে একটা সেন্টেন্সের সমান্তরাল হওয়ার ক্ষেত্রে এই শব্দগুলো কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো তুমি একটা সেন্টেন্সের ভিতরে যখনই এই শব্দগুলোকে পেয়ে যাবে তখনই তুমি দুই দিকে তাকাবে, এই অংশ যদি এমন হয় এই অংশ আমি এমন করব, অথবা এই অংশ যদি এমন হয় তাহলে এই অংশ আমি এমন করব। এখানে গুড নিউজ হচ্ছে কোনো সময়ই দুই পাশেই ভুল থাকবে না, এক পাশে সঠিক থাকবে, সেটা দেখে তোমাকে বাকিটা কমপ্লিট করতে হবে। লেটস সি, এবার একেবারে ফাইনাল রাউন্ডে আমরা নেমে পড়ি। টাইপ 1 কী ধরনের প্যারালাল হবে একটু দেখো। অ্যান্ড মানে এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, এটা দিয়ে প্যারালাল কখন হয় বা সমান্তরাল কখন হয় একটু দেখে নিই। ফাহিম ইজ এ স্কলার, ফাহিম একজন বিদ্বান,
অ্যান অ্যাথলেট অ্যান্ড আর্টিস্টিক। ওয়েল, তোমরা যেটি করবে, যাদের কাছে বইটি আছে দাগিয়ে নাও, ফাহিম ইজ এ স্কলার, স্কলারের নিচে আন্ডারলাইন করো, আন্ডারলাইন করো সবাই। আচ্ছা, স্কলারের নিচে লেখো এন বা নাউন। ওকে, অ্যান অ্যাথলেট, একজন খেলোয়াড়, এটার নিচেও আন্ডারলাইন করো এবং লেখো নাউন। ওকে, সো এটাও নাউন, এটাও নাউন। তাহলে আমাকে বলো তো অ্যান্ডের পরে কি হবে? অবশ্যই নাউন হবে। একটু আগে কিন্তু এটাই শেখালাম যে অ্যান্ড, বাট, অর বা ওই শব্দগুলো কিছু কনজাংশন, ওর আগে যেই জাতীয় শব্দ রয়েছে পরেও সেই জাতীয় শব্দ করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আর্টিস্টিকের নিচে আবার আন্ডারলাইন করো সবাই, আন্ডারলাইন করে ওটার নিচে লিখে রাখো এই শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ। শব্দটা কি? অ্যাজেক্টিভ। ভুলটা আমার এখানেই, আমি আগের শব্দগুলোকে নাউন বলেছি, তুমি নাউন লিখে নিয়েছো, দেখো একটু আগে কিন্তু সেটা লিখলে, তাহলে পরের শব্দ কেন অ্যাজেক্টিভ হবে? ডেফিনেটলি সেটিকে আমি নাউন বানাবো। সো আর্টিস্টিকের নাউন হচ্ছে আর্টিস্ট। তাহলে এবার দেখো প্যারালাল হয়ে গেছে যে ফাহিম ইজ স্কলার নাউন, অ্যাথলেট খেলোয়াড় এবং আর্টিস্ট নাউন। তাহলে আশা করি বুঝে নিয়েছো যে প্যারালালের ক্ষেত্রে অ্যান্ড, বাট, অরের আসলে কার্যকারিতা কোথায় বা কী ধরনের কাজ করতে হয়। ক্লিয়ার? আশা করি বুঝে নিয়েছো। একটু একটু করে এই শেখাটাই তোমার একসময় অনেক বেশি তোমাকে পূর্ণতা দেবে। আমি বিশ্বাস রাখি এখানে যারা ক্লাস করছো অনেকে একেবারে শূন্য থেকে শুরু করেছো, বুক ভরা স্বপ্ন নিয়ে শুরু করেছো। অনেকে হতাশ ছিলে দেখি আরেকবার ট্রাই করে, যে ইংরেজির কারণে আসলে প্রিপারেশান নিতে পারিনি, ভয় লাগতো বই খুললেই, এমন ভয় ভীতি নিয়েই আমার ক্লাসগুলো শুরু করেছো। আমি এটি বিশ্বাস করি। অনেকের একেবারেই শূন্য জ্ঞান, সেখান থেকে শুরু করেছো, আমি বিশ্বাস করি। অনেকে জানো, ট্রায়াল দিচ্ছ, সবাই আমার ক্লাসগুলো করছো। আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলি, যারা কিছু জানো না তাদের জন্য তো অনেক কাজে দেবে, আর যারা অনেক বেশি জানো তাদের জন্যও কাজে দেবে। বিকজ তোমার অনেক কিছুর ভেতরেই অজানা কিছু অংশ ছিল, অপূর্ণতা ছিল, সেগুলোই ক্লাসগুলোর মাধ্যমে পূর্ণতা পাবে। সো সাথে লেগে থাকো, ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবে। আচ্ছা, আর্টিস্টিকের বাংলা জানতে চেয়েছো, চিত্রকর। তোমরা একটু খেয়াল করে দেখো যেগুলো বাংলা দেওয়া আছে সেগুলো কি বাংলা বলে সময় নষ্ট করার দরকার রয়েছে? বিজয় সরকার, হ্যাঁ একটু খেয়াল করো প্লিজ। এরপরে আসি আমরা টাইপ 2, অর্থাৎ একটি সেন্টেন্স প্যারালাল করার ক্ষেত্রে টাইপ 2টা কেমন? টাইপ 2 হচ্ছে অনেক সেন্টেন্সেই তুমি দেন অথবা সো ডট ডট অ্যাজ দেখতে পাবে। যদি দেখতে পাও সেটিকে তুমি কি করবে? প্যারালাল করবে। সো দেখো এবার এই বাক্যটাকে বলছি আমি ইনকারেক্ট, ওকে, আর নিচেরটা হচ্ছে কারেক্ট। কোথায় কী ধরনের ভুল একটু খেয়াল করো। ইন অ্যান অ্যাডমিশন টেস্ট, রাইট, ভর্তি পরীক্ষায়, টু আনসার কারেক্টলি, সঠিকভাবে আনসার দেওয়া, ইজ মোর ইম্পর্ট্যান্ট, খুব বেশি গুরুত্বপূর্ণ, দেন ফিনিশ কুইকলি। প্রথম কথা হলো এই বাক্যটাকে দেখতে শুনতে এমন মনে হচ্ছে যে মনে হয় কোনো ভুলই নেই, ব্যাপারটা কিন্তু এরকম, কিন্তু ভুল রয়েছে। ভুলটা কোথায়? তোমাকে গ্রামাটিক্যালি অ্যানালাইসিস করতে হবে এবং এখানে তোমাকে তাকাতে হবে দেনের দিকে। সো ফার্স্টেই তোমরা দেনে আন্ডারলাইন করো। আর এই বিষয়টা বলার সঙ্গে সঙ্গে মাথায় আসতে হবে যে স্যার বলেছে বা আমি জেনেছি যে কোনো সেন্টেন্সে যখন দেন থাকে, দেনের আগে পরে সমজাতীয় স্ট্রাকচার হয়। এবার তাকিয়ে দেখো তো আগে পরে কি সমজাতীয় স্ট্রাকচার? নো। ভুলটা কোথায়? এখানে টু আছে, তারপরে ভার্ব আছে, তোমরা আন্ডারলাইন করো, টু এর পরে আনসারের নিচে ভার্ব, কারেক্টলি এটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এইখানে যেইভাবে সাজানো আছে দেনের পরে আমাকে সেইভাবে সাজাতে হবে, অর্থাৎ ফিনিশ কুইকলির জায়গাটাতেই আমার ভুল। তাহলে রাইটে কি হয়েছে দেখো, টু আনসার কারেক্টলি, ওই একই রকমের ধরনভাবে টু এর পরে ভার্ব, ফিনিশ কুইকলি। খুবই মজার জিনিস কিন্তু। আর যখন কয়েকটা কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করবে প্যারালালিজমের ক্ষেত্রে, যে কথাটি বলা দরকার ছিল শুরুতেই, ইংরেজি গ্রামার ক্ষেত্রে যতগুলো লেসন খুবই মজার, ফানি, লাইক ক্রিস্পি চিকেনের মতো, খুবই ক্রিস্পি চিকেনের মতো, পটেটো চিপসের মতো, খুবই সহজ এবং খুবই মজার। তার ভেতরে হচ্ছে এই প্যারালালিজম, এই লেসনটি অন্যতম, খুবই সহজ এবং একটি ক্লাসে তুমি বুঝে নেবে ব্যাপারটি কী। ওয়েল, শুধু মনে রাখতে হবে যে কোনগুলো থাকলে আমি দুই দিকে নজর দেবো, রাইট? এই শব্দগুলো একটু মুখস্থ রেখো। আশা করি বুঝতে পেরেছ। সো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। অ্যান্ড টাইপ 3তে আসি এবার। টাইপ 3টা কি আসলে? অনেকে প্রশ্ন করছো কবে কবে লাইভ হয়। আচ্ছা, কবে কবে লাইভ ক্লাস হয় এটির জন্য একটু ওয়েট করো, সবার শেষে জানিয়ে দেবো। আর বাকিরা যারা দেখছো, তোমাদের পরিবারে, ইংলিশ মজার পরিবারে যারা নতুন যুক্ত হয়েছে, দয়া করে সবাইকে একটু জানিয়ে দিও। হ্যাঁ, এমন করে কখনো ভেবো না যে আমি জানতে পেরেছি আর কাউকে জানাবো না, প্লিজ এমনটি করো না। যদি এমনটি ভাবি বা ভাবতাম তাহলে তো তোমরা অনেক কিছু শিখতে পারতে না।
কেমন? আমি যদি মনে করতাম যে আমি জানি আর কাউকে শেখাবো না, তাহলে ব্যাপারটা তো এরকমই হতো না। আমরা আমাদের জায়গা থেকে সবার মাঝে ভালো কিছু ছড়িয়ে দেব, ঠিক আছে? আর এটি আমি বারবার তোমাদেরকে বলেছি যে ভালো কিছু অন্যের করা মানে সেই ভালোটা ঘুরে নিজের হয়, এটি বিশ্বাস করো, বিশ্বাস করতে শেখো। তাহলে এখানে আসি, বি ভার্ব যদি কোনো বাক্যে থাকে, ওয়েল, সো, অ্যাজ ডট ডট অ্যাজ, এগুলোর কোনো একটা, তো সেক্ষেত্রে দুই পাশে হয় প্যারালাল। ওয়েল, বাক্যটা দেখো, রাইডিং বাইসাইকেল ইজ সিমিলার টু রাইড কার। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, রাইডিং, জেরান্ড, ভার্বের সঙ্গে আইএনজি, ওয়েল, এই হচ্ছে নাউন, ঠিক আছে? সো ভার্বের সঙ্গে আইএনজি এবং তারপরে হচ্ছে একটি নাউন। ভালো কথা, যদি এই ধরনের স্ট্রাকচার বি ভার্বের পূর্বে হয়, তুমি নিশ্চিত থাকো বি ভার্বের পরেও কিন্তু তোমাকে সেই ধরনের স্ট্রাকচার করতে হবে। সিমিলার টু ওটা নিয়ে সমস্যা নাই, সিমিলার টু। এখানে দেখো রাইড কার আছে, তাহলে কি করতে হবে? রাইডিং বাইসাইকেল, সাইকেলে চড়া, কার গাড়ি চালানোর অনুরূপ। সো রাইডিং কার হবে, বুঝতে পারছো? এই যে রাইডিং কার, দেখো সমান সমান করা হয়েছে। এবং এই ধরনেরই আরেকটি এক্সাম্পল আমি এখানে যদি দিয়ে দিই, সিং ইজ টু বিলিভ, ভুলটা কোথায়? ইজ আছে না, রাইট, বি ভার্ব, ইজের প্রথমে রয়েছে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে পরে কেন এমনটি হয়েছে? এটি কি রাইট হবে? নো। সো আমরা যদি সিংকে সঠিক রাখতে চাই, তাহলে টু বিলিভিংকে আমরা কি করে দেব? আইএনজি। সো দেখো আইএনজি, এই পাশে আইএনজি, সমান সমান, রাইট। অর্থাৎ চৌধুরী বংশের মেয়ের সঙ্গে চৌধুরী বংশের একটা ছেলের বিয়ে হবে, মানে খানবাড়ির সঙ্গে খানবাড়ির সম্পর্ক, লাইক দিস, ব্যাপারটি কিন্তু এরকম। হ্যাঁ, সো এই শব্দগুলো যেগুলো বলতে বলতে আমি একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছি, এই শব্দগুলো একটু মুখস্থ রাখবে। এগুলোর আগেও যে জাতীয় শব্দ হয়, পরেও সেই জাতীয় শব্দ। বাট তোমরা এবার আমাকে একটু বলো তো দেখি, কি শিখলে আর কি বুঝলে? একটি টেস্ট দিই, কেননা পূর্ণতা ঠিক তখনই পায় যখন আমরা কোনো কিছু টু সি, রাইট, ইজ, ডট ডট, এই কোয়েশ্চেনটা লাইক আমি একটু চেঞ্জ করে দিলাম। সেটি হচ্ছে BELIEVING, বিলিভিং, অ্যান্ড বি নাম্বারে দিলাম লাইক দিস, টু বিলিভ। এবার একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও যে সম্ভবত এটার আনসার কি হতে পারে। আর এখানে যে আনসারটা হবে, মজার বিষয় হলো যে একটু আগে আমি যা কথা বললাম সেটির দিকে তাকালে তুমি অটোমেটিক্যালি ধরে ফেলতে পারবে। টু সি ইজ বিলিভিং অর টু বিলিভ। ওয়াও, ফ্যান্টাস্টিক, আমি দেখতে পাচ্ছি অনেকেই রাইট উত্তর দিয়েছ। সেটি হলো বি ভার্বের পূর্বে যখন আমরা ইনফিনিটিভ পেয়েছি, মানে টু প্লাস ভার্ব, সুতরাং এখানে আমরা নেব টু প্লাস ভার্ব। সো রাইট উত্তর হচ্ছে ডেফিনেটলি টু বিলিভ। সো টু সি ইজ টু বিলিভ, দেখাই বিশ্বাস করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে আত্মবিশ্বাসের সঙ্গে আনসার দিয়েছ। আরেকটি বিষয় বলি যে কমেন্ট করতে কোনো আপত্তি নেই, মনের মতো করে যা খুশি যা ভালো লাগে কমেন্ট করতে থাকো। কেননা তোমাদের সশরীরে যখন ক্লাস করেছো, এমন অনেক সময় হয়েছে মনে অনেক প্রশ্ন এসেছিল, তুমি সেই প্রশ্নগুলো করতে পারোনি, হয়তোবা পাশের জন তোমাকে তিরস্কার করবে, বলবে কি তুই এত সহজ জিনিস বুঝতে পারিস না। কিন্তু এখন অনলাইন অবশ্যই একটি ভালো প্ল্যাটফর্ম, বিকজ এখানে মনের কথাগুলো খুব সহজেই বলা যায়, ভালো কথাও বলা যায়, খারাপটাও বলা যায়, বিকজ যাকে বলছো তাকে তো দেখা যায় না, দেখা না গেলে তো যা খুশি তাই বলা যায়। এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। অর্থাৎ কমেন্টে তোমার যেটা মনে হচ্ছে উত্তর তুমি ট্রাই করো, আল্লাহ ভরসা, যদি হয়ে যায় বিশ্বাস করো অদ্ভুত একটি আত্মবিশ্বাস তোমার ভিতরে কাজ করবে। আর এই ছোট ছোট সাহসগুলো, ছোট ছোট আত্মবিশ্বাসগুলো তোমাকে বিজয়ের পথে নিয়ে যাবে। ওয়েল, তাহলে এবার নেক্সটে আসি আমরা, টাইপ 4 অ্যান্ড মোর দ্যান দিয়ে প্যারালাল। আচ্ছা, প্যারালাল মানেই কিন্তু সমান সমান, এটি ভুলে গেলে চলবে না। আলোচ্য বিষয় হলো একটি বাক্যতে আমরা দুই পাশে কখন সমান সমান করছি। সো মোর দ্যান যদি কোনো বাক্যতে থাকে, রাইট। আচ্ছা, তোমার কি মনে আছে এখন পর্যন্ত কোনগুলো দিয়ে প্যারালাল করছি? যেমন টাইপ 4 মানে কি, আরও 3টা বলেছে, যেমন অ্যান্ড, বাট, অর বললাম, বি ভার্ব বললাম। এইগুলো তোমাকে পরবর্তীতে আরেকবার রিভিশন করতে হবে অথবা খাতায় নোট করে নিতে হবে। যাদের কাছে বইটি আছে বারবার রিভিশন করবে। ওকে, সো মোর দ্যান দিয়ে প্যারালাল। শিলা লাইকস মি, শিলা আমাকে পছন্দ করে, মোর দ্যান হি, তার থেকে বেশি।
আচ্ছা, শিলা আমাকে তার চেয়ে বেশি পছন্দ করে, বাংলাগুলো দেখো। এবার আসো, মোর দেনে আন্ডারলাইন করো ফার্স্টে। মোর দেনে আন্ডারলাইন করেছো, ওকে। সো মোর দ্যানের পূর্বে কি আছে? আই থেকে মি, মানে এটি হলো অবজেক্ট। আমি একটু অন্য কালার করি। তাহলে মোর দ্যানের প্রথম অংশে যদি আই থেকে মি মানে অবজেক্ট হয়, তাহলে এখানে হি কেন হবে? অবশ্যই হি থেকে হিম হবে, এটি কিন্তু খুবই স্বাভাবিক। তাহলে পরে বাক্যতে খেয়াল করে দেখো, কারেকশন করা হয়েছে। কারেক্ট বাক্যটা শিলা লাইকস মি, ওকে, মোর দ্যান, এই যে দেখো হিম করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ যে এই পাশে যেমনটি রয়েছে অন্য পাশে আমাকে তেমনটি করতে হচ্ছে। আর এই ঘটনাটি ঘটানোর জন্য যাকে আমরা একেবারেই বলবো যে মূল হোতা, রাইট, মূল হোতা, এই মূল হোতা হচ্ছে এই শব্দটি। এই শব্দগুলো, এই ফ্রেজগুলো, এই কনজাংশনগুলো অবশ্যই মুখস্থ রাখবে। নাম্বার 5 either ... or, neither ... nor, not only ... but also। অনেকেই হয়তো বা এই শব্দগুলো মনে রাখতে পারো না, যে আইদার অর, নাইদার নর। হ্যাঁ, স্টুডেন্ট লাইফে সেটি আমার ক্ষেত্রেও যে হয়নি তা নয়, হয়তো বা গুলিয়ে ফেলেছিলাম যে আইদার নর, রাইট, নাইদার অর এটসেট্রা। কথার কথা, এটা হতেই পারে, অনেকের ক্ষেত্রেই হয়তো বা হয়। তো সেক্ষেত্রে কি বলবো? সলিউশন শুধু একটাই, আইদার অর, নাইদার নর। দেখো মিল আছে একটা কিন্তু ছন্দের মতো করে, একটু দয়া করে মনে রেখো সবাই। এই যদি পেয়ার কনজাংশনগুলো বা কোরিলেটিভ কনজাংশনগুলো যদি কোনো বাক্যতে থাকে, তাহলে দুই পাশে সমান সমান হবে। ওয়েল, সো আইদার, আচ্ছা, যখনই আইদার আছে তুমি নিশ্চিত হয়ে যাও আরেকটি পেয়ার কনজাংশন থাকবে। পেয়ার মানে কি? জোড়া। এর জোড়াকে এই যে অর। সো আইদারে আন্ডারলাইন করো, অরে আন্ডারলাইন করো, করে ফেলো সবাই। ওকে, করেছো আন্ডারলাইন? সো আইদারের পরে যদি ইউ হয়, এবার ইউ এর নিচে আন্ডারলাইন করো সবাই। তুমি কি জানো এই বাক্যটা সাবজেক্ট অবশ্যই ইউ, রাইট? তো ইউটা যদি সাবজেক্ট হয়, এটার নিচে এস লেখো। আইদারে আন্ডারলাইন করেছো বা দাগিয়ে নিয়েছো, ইউ এর নিচে লেখো এস, মানে সাবজেক্ট। তাহলে অরের পরে অবশ্যই কি হবে? সাবজেক্ট হবে। খুব স্বাভাবিক, আইদারের পরে যদি সাবজেক্ট হয়, অরের পরেও কি হবে? সাবজেক্ট হবে। তাই দেখো হিমের পরিবর্তে নিচে কি হয়েছে? হি হয়েছে। আশা করি বুঝতে পেরেছো যে কি ধরনের ভুলগুলো থাকবে। এখন আইদার না থেকে কথার কথা, সেখানে নাইদার থাকতে পারে, সেখানে নট অনলি বাট অলসো থাকতে পারে, এটসেট্রা, অনেক কিছু। ঠিক আছে, আশা করি বুঝে নিয়েছো যে কি ধরনের প্রবলেমগুলো থাকে। অ্যান্ড 6 নম্বরে আসো। মজার কথা হলো 6 নম্বরের মধ্য দিয়েই প্যারালালিজমের স্ট্রাকচারটা আমাদের শেষ হবে। আচ্ছা, টাইপ 4টা কেন এমন হলো বুঝতে পারছি না। আচ্ছা, না বোঝার কিছু নেই, আমরা আরও যখন প্র্যাকটিস করব সেখানে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়েল, এবার টাইপ 6 অ্যান্ড লাস্ট। খুব মজা যে এই লেসনটা খুবই ছোট। অর বাট দিয়েও অনেক সময় প্যারালাল হয়, অর বাট দিয়েও অনেক সময় কি হয়? প্যারালাল হয়। আমি আলোচনাটি শেষ করেই তোমাদের জন্য একেবারে ইনস্ট্যান্ট টেস্ট নেব, অর্থাৎ কতটুকু তোমরা শিখলে সেই বিষয়টি আমি একটু জাস্টিফাই করে দেখব। টাইপ 6 বলা হচ্ছে অর এবং বাট দিয়েও প্যারালাল হয়। হ্যাঁ, অবশ্যই হয়, কারণ আমি প্রথম দিকে বলেছিলাম অ্যান্ড, বাট, অর, এই তিনটি শব্দ ভালো করে মনে রাখবে। সো ইনকারেক্ট বাক্যটি দেখো, আই ইউজুয়ালি গো ফিশিং। আমি সাধারণত মাছ ধরতে যাই। বাক্যগুলো বাংলা দেওয়া আছে, একটু দেখে নিও। আই ইউজুয়ালি গো ফিশিং, আমি সাধারণত মাছ ধরতে যাই। অর ডুইং সামথিং অন ফ্রাইডে। ওয়েল, এখানে সমস্যাটা কোথায়? যারা অনেক বেশি স্টাডি করবে তাদের কিন্তু প্রথমেই যেটার দিকে নজর যাবে সেটি হচ্ছে অর। তোমার অবশ্যই এটার দিকে নজর যেতে হবে, ঠিক আছে? সো আই ইউজুয়ালি গো ফিশিং, অর আছে। তাহলে এখন আমি সমান সমান করব, দাঁড়িপাল্লার মতো করে দেখব যে দুই পাশে সমান সমান রয়েছে কিনা। লাইক অরের এই পাশে কি কি আছে একটু দেখে নিই। সো গো, ভার্বের নিচে আন্ডারলাইন করো। ফিশিং, এটি কিন্তু জেরান্ড, ঠিক আছে? সো গো ফিশিং, সরি, এটা পার্টিসিপল হয়ে যাবে। গো ফিশিং ইনট্রানজিটিভ ভার্বের পরে, ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটা পার্টিসিপল হয়। যাক, এটি নিয়ে পরে কথা বলা যাবে। সো এখানে আসো, ভার্বের পরেই আরেকটি ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে পরবর্তীতে কি হবে? পরবর্তীতে দেখো ভার্ব প্লাস ভার্ব, মানে পরবর্তী শব্দের সঙ্গে আইএনজি হয়ে নাউন হবে। ফিশিং, রাইট, সামথিং। তাহলে স্ট্রাকচারের ভিতরে সমস্যা কোথায় দেখো? ভার্ব আইএনজি, তাহলে হওয়ার কথা ছিল ভার্ব আইএনজি, ভুলটা এখানেই। আর সেই জন্য গো ফিশিং অ্যান্ড ডু সামথিং, রাইট। দুই পাশে তাকিয়ে দেখো, এবার কিন্তু প্যারালাল বা সমান্তরাল করা হয়েছে।
ওকে, আশা করি বুঝতে পেরেছো যে সমান্তরালের ক্ষেত্রে অর কিভাবে কাজ করে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটি যদি পূর্ণতা দিতে চাও তাহলে তোমাদের কাছে যাদের বইটি রয়েছে প্র্যাকটিস 34, এখানে যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে দারুণ করে একটু প্র্যাকটিস করে ফেলবে এবং সবার শেষে কিন্তু আনসারগুলো দেওয়া আছে ব্যাখ্যা সহ, একটু দেখে নেবে প্লিজ, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যেটি করতে চাচ্ছি যে আমরা যা শিখলাম সেটি কতটুকু ধরে রাখতে পারলাম এবার একটু টেস্ট হয়ে যাক। যদি পেরে যাও তাহলে ভাবা যাবে যে হ্যাঁ ফাইনালি তোমরা পরীক্ষাতে পারবে। ওকে, সো রেডি। এবং বেশি টেস্ট দেব না, একটাই টেস্ট দেব। ডট ডট, তাড়াহুড়ো করে যাবে না। on the bench is much more pleasant than dot dot in the office. ওয়েল, এবার অপশানগুলো খেয়াল করতে হবে। অপশান এ লেইং, এরপরে লাইক সিটিং। অপশান বি লাইং, তারপরে সিটিং। অপশান সি লাইক টু লাই। অপশান ডি টু সিট, টু সিট। এ বি সি অ্যান্ড দেব টু লাই কমা লাইক সিটিং। এবং এই যে কোয়েশ্চেনটা দিয়েছি, যারা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করেছো, করতে করতে অভ্যস্ত হয়েছো, তারা মনে হয় কমন পাওয়া শুরু করে দিয়েছ। কমন পেয়ে যদি আনসার করো আমি খুশি হব না, বুঝে শুনে আনসার করতে হবে যে আসলে কেন আনসারটা হচ্ছে, রিজনটা কি। সো ডট ডট অন দ্য বেঞ্চ ইজ মাচ মোর প্লেজেন্ট, বাংলাটা পরে বলবো, দেন ইন দ্য অফিস। ঝটপট একটু কমেন্টে জানাও, দেখি রাইট উত্তর তোমরা কে দিচ্ছ। ঝটপট আমাকে জানিয়ে দাও। তোমাদের সময় শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, একজনের প্রশ্ন হচ্ছে পিপল ওয়ার্ক নাকি ওয়ার্কস হবে? ওয়ার্ক হবে অবশ্যই। ওকে, একটু জানাও দেখি। To laying on the bench is much more pleasant than sitting in the office. লেইং মানে হেলান দিয়ে থাকা, রাইট উত্তরটা আমি একটু বলে দিই। সো বেঞ্চের উপরে শুয়ে থাকার থেকে হ্যাঁ অফিসে বসে থাকা উত্তম। আসলে এখানে শুয়ে থাকার থেকেও বেস্ট আনসার হচ্ছে লেইং লাইক দিস, হেলান দিয়ে থাকা। সো লেইং অন দ্য বেঞ্চের উপরে হেলান দেওয়ার থেকেও ইজ মাচ মোর প্লেজেন্ট, অবশ্যই প্লেজেন্ট হবে, সরি, দেন সিটিং ইন দ্য অফিস। অর্থাৎ অফিসে বসে থাকার থেকে বেঞ্চে হেলান দিয়ে থাকা, বসে থাকাটাও অনেক বেশি মজাদার হতে পারে। অর্থাৎ দুই পাশে আমাকে প্যারালাল বা সমান্তরাল করতে হচ্ছে, আইএনজি প্লাস আইএনজি। সো আইএনজি প্লাস আইএনজি। আরেকটি বিষয়, সেন্টেন্সের শুরুতে সাধারণত জেরান্ড দিয়ে শুরু হয় সাবজেক্ট হিসেবে, তাই ইনফিনিটিভকে অবশ্যই নজরে নিয়ে আসা যাবে না। অনেকে হয়তো বা সি নাম্বারটা দিয়েছো, বাট রাইট আনসার ইজ এ নং। যারা বুঝে শুনে সঠিক আনসার দিতে পেরেছো, ডেফিনেটলি দিস ইজ রাইট আনসার। তো এই লাই লে নিয়ে কিন্তু অনেক প্রবলেম থাকে, যে বসে থাকা, শুয়ে থাকা, ডিম পাড়া এটসেট্রা, এটি নিয়ে অনেক বেশি সমস্যা হয়। তো লাইক দিস আমি তোমাদেরকে একটি জায়গা নিয়ে যাই, দেখি সেই জায়গাটা 182। আচ্ছা, আমি একটু তোমাদেরকে সেই পেজ নাম্বারটা নিয়ে যাই, হ্যাঁ, যাতে করে তোমরা একটু দেখে নিতে পারো। যাদের কাছে নিট বইটি আছে তাদের জ্ঞাতার্থে আমি দেখাচ্ছি, স্টে কানেক্টেড, সাথে থাকো। যারা পেরেছো তারা একটু কমেন্টে ইয়েস লিখে দাও। যারা পেরেছো তারা একটু কমেন্টে ইয়েস লিখে দাও, দেখি। এবং সবশেষে তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, ক্লাসটি শেষ করে ওই চ্যাপ্টারটা একটু রিভিশন করে নেবে। বলা যেতে পারে আজকের ক্লাসে তোমাদের জন্য আমি এটি হোমওয়ার্ক আকারে রেখে দিচ্ছি। সো তোমাদের যাদের কাছে বইটি আছে সেটি হবে তোমার লাইক 172 পৃষ্ঠা বের করো সবাই। কনজুগেশন অফ ভার্ব, এই কনজুগেশন অফ ভার্ব এটি তো সাধারণ আলোচনা, আশা করি এগুলো সবার পড়া আছে, দেখা আছে, দেখে নিও। কিন্তু এটার শেষে কয়েকটি ভার্ব আছে, হ্যাঁ।
এটার শেষে বিশেষ করে কয়েকটি ভার্ব আছে, একটু দেখে নিও, বিভ্রান্ত সৃষ্টিকারী ভার্বস। এই প্রবলেম 1, প্রবলেম 2 দেখো একই রকমের, প্রবলেম 3, প্রবলেম 4 যে ভার্বগুলো আছে 3টি ফর্ম এবং বাংলা অর্থগুলো একটু ভালো করে দেখে নিও প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেকে রাইট উত্তর হয়েছে। এখানে যতগুলো প্রবলেমেটিক ভার্বগুলো আছে যেগুলো নিয়ে বারবার সমস্যা হয় সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? আশা করি খুব বেশি সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের আয়োজনটি একেবারে শেষের দিকে এসে গেছি। আজকে এই পর্যন্তই, আর দরকার নেই। এবং মজার বিষয় হলো, যখন তুমি পরবর্তীতে